নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনারা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের লেটেস্ট ডেভেলপমেন্ট সম্পর্কে ওয়াকিবহাল। 6 অগস্ট সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সন্দীপ ঘোষের আর্জি খারিজ করে দিয়েছে। সন্দীপ ঘোষের আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতিকে বলতে শোনা গেছে, আপনার মক্কেল কেন এত উতলা হচ্ছেন? আরজি করের ঘটনাটা যখন ঘটেছিল, মানে খুন ও ধর্ষণের, তখন তো আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষই ছিলেন এবং একটা জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্ট তার পর্যবেক্ষণ বা নির্দেশ বলেছে যে আর্থিক দুর্নীতির বিষয়ে সিবিআই তদন্ত করবে। উনি তো অভিযুক্ত, জনস্বার্থে তদন্ত হচ্ছে, ওনার আর্জি শুনবো না। সন্দীপ ঘোষের আইনজীবী এটাও বলেন যে আক্তার আলীকে মুর্শিদাবাদে ট্রান্সফার করা হয়েছিল, তাই প্রতিহিংসার বশে তিনি এইসব অভিযোগগুলো করছেন। এইসব অভিযোগের কোনো ভিত্তি নেই। সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সন্দীপ ঘোষের আইনজীবীর বক্তব্যকে কার্যত ফুৎকারে উড়িয়ে দিয়ে পুরো বিষয়টাই খারিজ করে দিয়েছেন। এবং 6 অগস্ট ভোর 6টায় নাগাদ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে ইডি যায় এবং চন্দননগরে তার শ্বশুর বাড়িতেও ইডি যায়। কিন্তু চন্দননগরে যে শ্বশুর বাড়ি পাদ্রিপাড়ায়, সেখানে কিন্তু সন্দীপ ঘোষের শ্বশুর রামকৃষ্ণ দাস থাকেন না। 5 বছর আগে তিনি চন্দননগরের পাট উঠিয়ে দিয়েছেন। অর্থাৎ আমি আগে বলেছিলাম, প্রথম থেকে বলে আসছি যে এই আরজিকর কাণ্ডে ইডি ঢুকবে। দেখুন, খুন ধর্ষণ, তার মোটিভ, অভিযুক্ত, সিবিআই তদন্ত করবে। আর আর্থিক দুর্নীতি, এটা কিন্তু প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আন্ডারে পড়বে, কারণ সরকারি অর্থ নয়ছয় হয়েছে, কোন প্রভাবশালী পকেটে টাকা গেছে এটা ইডি খুঁজে বার করবে। সাউথ পয়েন্টে দুর্নীতি, নতুন ক্যাম্পাস সম্প্রসারণে আর্থিক দুর্নীতির অভিযোগে ইডি তদন্ত করছে। আর স্বাস্থ্যক্ষেত্র, যেখানে পুরোটাই সরকারি অর্থে চলে, তো সেখানে ইডি ছাড়া কে তদন্ত করবে? তাই ইডি ঢুকে পড়েছে। ইসিআইআর তারা আগেই দাখিল করেছিল, এবার সরাসরি ইডি অভিযানে নামলো। তাহলে কি দেখালো? প্রাথমিক শিক্ষক, এসএসসি, নবম দশম একাদশ দ্বাদশে আর্থিক দুর্নীতি, খাদ্য চোর বালু, এবার স্বাস্থ্যক্ষেত্রে ইডি ঢুকলো। তারা স্বাস্থ্য ভবনে কবে পৌঁছবে, কোন কোন প্রভাবশালীকে ডাকবে, দাস সাম্রাজ্যের কুশীলবরা ইডির তলব কবে পাবেন, সেগুলো আমাদের নজরে রাখতে হবে। কিন্তু একে একে অনেক বড় বৃক্ষ পতন হবে, শুধু দেখতে থাকুন। যারা এখনো সেটিং করছেন, তারা ইচ্ছে করে বিষয়টাকে গুলিয়ে দিতে চান। এই যে অনেকে বলছেন যে সুপ্রিম কোর্ট তো সাজা ঘোষণা করে দেবে। সুপ্রিম কোর্ট সাজা ঘোষণা কি করে করবে? সিবিআই তদন্ত করছে, আদালত কার্য প্রমাণ তারা সুপ্রিম কোর্টে পেশ করবে, তারপরে সুপ্রিম কোর্ট বলবে যে, হয়তো বলবে আরো কঠোর নির্দেশ দেবে, কিছু যে একটা টাইম বেঁধে দেবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে 37 পাতার নথি জমা দিয়েছে। সেটা দেখে সুপ্রিম কোর্ট তার কোনো অবজারভেশন বা রায় দেবে। কিন্তু দোষীর বিচার, তার সাজা ঘোষণা হবে নিম্ন আদালত থেকে শুরু হবে। এই যে ধর্ষণ এবং খুনের বিষয়টা, সিবিআই কে চার্জ গঠন প্রথমে নিম্ন আদালতে করতে হবে, নিম্ন আদালতে রায় দেবে। অভিযুক্ত বেশিরভাগ ক্ষেত্রেই হয় সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায়, হাইকোর্টের রায় পছন্দ না হলে সুপ্রিম কোর্টে যায়। তাহলে এই প্রক্রিয়া চলবে। আর প্রিভেনশন অফ মানি লন্ডারিং এর ক্ষেত্রে ইডির বিশেষ আদালত বা সিবিআই এর বিশেষ আদালতে তার বিচার শুরু হবে। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের কোনো ভূমিকা নেই, এটা আমাদের ক্লিয়ার বুঝে রাখতে হবে। 5 তারিখে শুনানি না হওয়ায় আমরা হতাশ হয়েছিলাম, আমিও হতাশ হয়েছি।
আমি যতদূর জানি ডিওয়াই চন্দ্রচূড়ের কোনো ব্যাক পেন জনিত সমস্যা আছে, তিনি টানা অনেকক্ষণ বসে থাকতে পারেন না, তো সেই জন্যই তিনি 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত কিন্তু আদালতে আসেননি। 5 তারিখে এসেছিলেন, 6 তারিখে এসে 5 তারিখে এসে কিন্তু শুনানি সম্ভবত হয়নি, ওই শুনানিটা হয়নি, মানে যেদিনকে এই শুনানিটা হওয়ার কথা ছিল সেদিনকে ডিওয়াই চন্দ্রচূড় বসেননি, তার পরের দিন বসেছিলেন। এটা হচ্ছে বিষয়। পরের দিন মানে 6 অগস্ট তিনি বসেছিলেন। সেখানেই সন্দীপ ঘোষের আইনজীবীকে বলেছেন যে আপনার মক্কেল এত উতলা হচ্ছেন কেন। তাহলে 2, 3, 4, 5 সেপ্টেম্বর মাসে 4 দিন প্রধান বিচারপতি তার বেঞ্চে বসেননি। 6 তারিখ বসেছিলেন, জানিয়ে দিয়েছেন সন্দীপ ঘোষের আর্জি তিনি গ্রহণ করছেন না। কিন্তু সুপ্রিম কোর্টে বিচারটা কিন্তু হবে না, বিচারটা শুরু হবে নিম্ন আদালত থেকে। যদি কেউ সুপ্রিম কোর্টে যায় কোন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে, তখন সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করতে পারে। সুপ্রিম কোর্ট হয়তো প্রশাসনিক গাফিলতি তার চোখে পড়লে কিছু নির্দেশ দিতে পারে, রাজ্য প্রশাসন পুলিশ প্রশাসনকে নির্দেশ দিতে পারে, সিবিআই এর মুখবন্ধ খামে যে রিপোর্ট জমা দেবে সেই রিপোর্ট দেখে তার মতামত জানাতে পারে, ভৎসনা করতে পারে, সন্তোষ প্রকাশ করতে পারে। সিবিআই যদি বলে যে আরো কিছুদিন সময় তাদের দরকার, সেই সময় সুপ্রিম কোর্ট সিবিআই কে দিতে পারে। সিবিআই যদি তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তোলে, সেটা তাদেরকে প্রমাণ করতে হবে কাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ সিবিআই করছে, কিভাবে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, সিবিআই কে সেগুলো সাবস্টেনশিয়েট করতে হবে। নান্য পন্থা, এটাই নিয়ম। তাই সুপ্রিম কোর্ট কোনো ভার্ডিক্ট কিন্তু ঘোষণা করবে না যে অপরাধীর ফাঁসি হবে, এই হবে, সেই হবে। আদালত, নিম্ন আদালত থেকে বিচার প্রক্রিয়া শুরু হবে, ওখানেই চার্জ গঠন হবে, তারপর ধাপে 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 বিচার প্রক্রিয়া চলে, এটাই নিয়ম। এবার আজকে আমার যে থাম্বনেল, সরছেন বিনীত গোয়েল কবে? দেখুন, রাজ্য মন্ত্রিসভার অত্যন্ত এক গুরুত্বপূর্ণ সদস্যের সঙ্গে 5 তারিখ আমার কথা ছিল অনেকক্ষণ ধরে। তিনি বললেন দেখুন, বিনীত গোয়েল এই মুহূর্তে সরবেন না, কারণ মুখ্যমন্ত্রী তার প্রিয় পাত্র বিনীতকে এই মুহূর্তে সরাবেন না, কারণ মুখ্যমন্ত্রী মনে করেন যে বিনীত গোয়েলের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চলছে। কিন্তু সিবিআই যদি আদালতে প্রমাণ করতে পারে কলকাতা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে কাউকে আড়াল করবার জন্য, তখন কিন্তু মুখ্যমন্ত্রীর হাতে আর কোনো অস্ত্র থাকবে না বিনীত গোয়েলকে রক্ষা করা। তখন তিনি কার্যত বাধ্য হবেন বিনীত গোয়েলকে সিপি পদ থেকে সরিয়ে দিতে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সিবিআই সুপ্রিম কোর্টে তথ্য প্রমাণ দিয়ে সাবস্টেনশিয়েট করছে যে কলকাতা পুলিশ যেখানে এই খুনের ঘটনা ঘটেছে সেই ঘটনাস্থলে চরিত্র পরিবর্তন করেছে, তথ্য প্রমাণ লোপাটের কাজে সহায়তা করেছে, প্রমাণ দিয়ে তাদেরকে সুপ্রিম কোর্টকে কনভিন্স করতে হবে, সেটা যদি সিবিআই করতে পারে তখন বিনীত গোয়েলকে তিনি অপসারণ করবেন, তার আগে নয়। তাই সুপ্রিম কোর্টে সিবিআই কে Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে হবে, এস্টাবলিশ করতে হবে যে ওখানে ক্রাইম সিনের পরিবর্তন হয়েছে এবং তথ্য প্রমাণ লোপাটের কাজে কলকাতা পুলিশের ভূমিকা ছিল। তখন কলকাতা পুলিশের
সর্বাধিনায়ক হিসাবে বিনীত গোয়েল তার দায় এড়াতে পারবেন না। সেরকম পরিস্থিতি হলেই একমাত্র বিনীত গোয়েল কলকাতা পুলিশের কমিশনারের পদ থেকে সরবেন। আর সিবিআই যদি না পারে তথ্য প্রমাণ দিয়ে আদালতকে কনভিন্স করতে যে ঘটনাস্থলের পরিবর্তন করা হয়েছিল, ইচ্ছাকৃতভাবে অনেক কিছু লোপাট করা হয়েছিল, যদি তারা প্রমাণ করতে না পারে, সুপ্রিম কোর্টকে কনভিন্স না করতে পারে, তাহলে কিন্তু বিনীত গোয়েল স্বপদে থাকবেন। অর্থাৎ সিবিআই কে এখন এর রেসপন্সিবিলিটি নিতে হবে। কিছু চুমিয়ে চুমিয়ে খবর পড়ছে সিবিআই নাকি বলবে যে পুলিশের সহযোগিতা পাচ্ছে না, তথ্য প্রমাণ লোপাট হয়েছে। এগুলোকে সাবস্টেনশিয়েট করতে হবে। খবরের কাগজে অনেক কিছু বেরোচ্ছে, খবরের কাগজে রিপোর্ট দেখে প্রশাসনিক সিদ্ধান্ত হয় না, সুপ্রিম কোর্টও কোনো সিদ্ধান্ত নেবে না। তথ্য দিয়ে সিবিআই কে আদালতকে বোঝাতে হবে তারা যদি এই দাবি করে থাকে, এই দাবির পিছনে কারণগুলো। আর একটা জিনিস হতে পারে যে সিআইএসএফ এর মোতায়েন সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছে। সিআইএসএফ এর কর্তারা সিপির সঙ্গে বৈঠক করেছিলেন, মুখ্য সচিবের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। মারাত্মক অভিযোগ যেটা করছে সিআইএসএফ, তাদের 184 জন জওয়ান, তাদের মধ্যে 54 জন মাতৃশক্তি, তাদের যাতায়াতের জন্য মাত্র 2টো গাড়ি। সিআইএসএফ এর কর্তব্যরত জওয়ানরা যেখানে থাকছেন সেখান থেকে আর্চিকরের দূরত্ব, যেতে সময় লাগছে 1 ঘন্টা। অর্থাৎ লজিস্টিক্যাল প্রবলেম তারা পড়ছে। তাদের বডি ক্যামেরা দেওয়া হয়নি, মেটাল ডিটেক্টর বসানো হয়নি, সিসি ক্যামেরা বসানো হয়নি, এবং রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি আদালত অবমাননার অভিযোগ করছে কেন্দ্রীয় সরকার, নজিরবিহীন। এই প্রেক্ষিতে দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশে সিআইএসএফ মোতায়েন হয়েছে। তাহলে সুপ্রিম কোর্ট সিআইএসএফ মোতায়েনের নির্দেশ যখন দিয়েছে, তখন সিআইএসএফ কে লজিস্টিক্যাল সাপোর্ট তো প্রোভাইড করতে হবে কলকাতা পুলিশকে, রাজ্য সরকারকে। সেটা যদি তারা না করে তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের অবমাননা। এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যদি কোনো কড়া পর্যবেক্ষণ বা অর্ডার দেয়, তখন কিন্তু নবান্ন বিনীত গোয়েলকে অপসারণ করবে। ততক্ষণ পর্যন্ত বিনীত গোয়েলের পদ সুরক্ষিত। তাহলে 9ই সেপ্টেম্বর আমরা পুরো জিনিসটা বুঝতে পারবো যে কি হতে চলেছে। ততক্ষণ পর্যন্ত বিনীত গোয়েলের পদ সুরক্ষিত। মুখ্যমন্ত্রী তাকে সরাতে চান না। যদি বাধ্য হন, সুপ্রিম কোর্ট এমন কোনো নির্দেশ দিল, তখন তিনি কার্যত বাধ্য হয়ে সরাবেন, মনের সায় থাকবে না। তিনি তার আদরের প্রিয়পাত্র বিনীত গোয়েলকে অপসারণের পক্ষপাতী নন। এবং বিনীত গোয়েল একটা ইঙ্গিত দিয়েছেন, তিনি তার নিজের কাছে সন্তুষ্ট, আর তার অ্যাপয়েন্টিং অথরিটি তাকে যদি সরে যেতে বলে, তিনি হাসি মুখে বিদায় নেবেন। এটা বিনীত গোয়েল বলেছেন। দেখুন, শুভেন্দু অধিকারী বলুন, আরো একজন জ্যোতির্ময় সিং মাহাতো, শুভেন্দু অধিকারী রাষ্ট্রপতিকে চিঠি লিখে বলেছেন যে রাষ্ট্রপতির পুলিশ পদক এবং আরেকটা পদক পেয়েছেন বিনীত গোয়েল, সেগুলো প্রত্যাহার করে নেওয়া হোক, কারণ তদন্তে অসহযোগিতা, তথ্য প্রমাণ লোপাট ইত্যাদি কাজে বিনীত গোয়েল নাকি যুক্ত আরজিকরের ঘটনায়। সুতরাং সম্মানীয় রাষ্ট্রপতি মাননীয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মু যেন বিনীত গোয়েলের প্রেসিডেন্সিয়াল পুলিশ অ্যাওয়ার্ড কেড়ে নেন। বিনীত গোয়েলের উপর চাপ বাড়ছে, এবং চাপটা বিনীত গোয়েলের কেন, চাপটা বাড়াচ্ছে বিরোধীরা প্রশাসনের উপর, রাজ্য প্রশাসনের উপর। এবং জুনিয়র ডাক্তারদেরও দাবি কিন্তু বিনীত গোয়েলের অপসারণ। সন্দীপ ঘোষের সাসপেন্ড হয়েছেন, অনেক কাঠখড় পুড়িয়ে করতেন না। যখন সিবিআই তাকে গ্রেপ্তার করলো, তখন চক্ষু লজ্জার খাতিরে সন্দীপ ঘোষকে স্বাস্থ্য ভবন সাসপেন্ড করেছে। ঠিক একই রকম ভাবে অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাসকে তারা সাসপেন্ড করেছে চক্ষু লজ্জার খাতিরে।
সামান্যতম সুযোগ যদি থাকতো তাহলে দেখতেন এদেরকে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করত। এখন বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ ও হসপিটালের সিনিয়র প্রফেসর, প্রিন্সিপাল এরা মুখ খুলছেন এই উত্তরবঙ্গ লবি, এই থ্রেট কালচারের বিরুদ্ধে। সাগর দত্তে গন্ডগোল হয়েছে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে গন্ডগোল হয়েছে, এসএসকেএমএ কনভেনশনে ডক্টর কুণাল সরকার বলেছেন যে আমরা এতদিন ধরে বিষ বৃক্ষকে লালন পালন করেছি। ডক্টর সরকার অনেক দিন ধরেই একজন প্রতিবাদী চেতনার মানুষ, এটা আমাদের সবাইকে বুঝতে হবে যে বিষ বৃক্ষকে আমরা এতদিন ধরে লালন পালন করেছি, পরিচর্যা করেছি 12-13 বছর ধরে। দেখুন, অন্যান্য দুর্নীতির থেকে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির মৌলিক ফারাক আছে। শিক্ষক অশিক্ষক পুরসভার কর্মী নিয়োগে দুর্নীতি, সেটা হচ্ছে একেবারে ফিনান্সিয়াল ক্রাইম। আর স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি সেটা হচ্ছে মানবতার বিরুদ্ধে অপরাধ। ধরুন, এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া ওষুধকে চালিয়ে দেওয়া, বায়োমেডিক্যাল ওয়েস্টকে নিয়ে দুর্নীতি করা, ডেড বডি পাচার করা, এগুলো প্রত্যেকটা হচ্ছে মানবতার বিরুদ্ধে অপরাধ। যারা ফেল করেছেন, টাকার বিনিময়ে অনার্স পেয়েছেন, ডাক্তার হচ্ছেন, চ্যাটজিপিটি খুলে পরীক্ষা দেওয়ার অভিযোগ হয়েছে, গণটোকাটকির অভিযোগ হচ্ছে। আইএমের বৈঠকে অধ্যক্ষরা বলেছেন যে 40% খাতার উত্তর দাঁড়ি কমা ফুল স্টপ 1। তাহলে এরা যখন এমবিবিএস পাশ করে ডাক্তার হবেন, কেউ সরকারি পরিষেবায় যুক্ত হবেন, কেউ বেসরকারি ক্ষেত্রে হবেন। তাহলে 11 কোটি মানুষ তো চিকিৎসার জন্য এদের কাছেই যাবেন। তাহলে আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাবে। যে ডাক্তারেরা টুকে পাশ করে ডাক্তার হবে, তাদের কাছে আপনি কি চিকিৎসা আশা করেন? বিষয়ের উপরেই তো তাদের কোনো দখল নেই। তাহলে এটা মানবতার বিরুদ্ধে অপরাধ নয়? দেশের রাজ্যের অধিকাংশ মানুষ সরকারি শিক্ষা পরিষেবার, এই স্বাস্থ্য পরিষেবার উপর নির্ভরশীল। সেখানে যদি এই ধরনের ভুয়ো ডাক্তার তৈরি হয়, ডিগ্রি পেলেই তো হলো না, সেই ডিগ্রি পাওয়ার পথে যদি দুর্নীতি থাকে, যদি টাকার বিনিময়ে ডাক্তার তৈরি করা হয়, তাতে আমাদের স্বাস্থ্য কতটা নিরাপদ এই সমস্ত ডাক্তারদের হাতে? তারা কিছুদিনের মধ্যেই গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে হসপিটাল নার্সিংহোমের করিডোরে দিক্ত পদচারণা করবেন। আমরা ভাববো ভাই ডাক্তারবাবু তো ভগবান, কিন্তু এরা কিভাবে ডাক্তার হয়েছে? এই প্রশ্ন তো উঠবে। টাকার বিনিময়ে অনার্স, টোকাটুকি করার স্বাধীনতা যারা দিয়েছে সেই উত্তরবঙ্গ লবি, মাথায় গিটার বাদক, তো এরা তো মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। তাহলে অন্য দুর্নীতির থেকে এই দুর্নীতির চরিত্র আলাদা, এটা আমাদের বুঝতে হবে। এবং এর অপরাধীদের শাস্তির মাত্রাও দৃষ্টান্তমূলক হওয়া ভীষণ প্রয়োজন। মানে চক্রান্ত দুর্নীতির শিকড় একেবারে মাটির অনেক নিচে প্রথিত। সেই শিকড় শুদ্ধ ওপরাতে গেলে ধৈর্য রাখতে হবে, তদন্তকারী সংস্থাকে চূড়ান্ত পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। এবং অবশ্যই দেখুন, সুপ্রিম কোর্টের নজরদারিতে হচ্ছে, সুপ্রিম কোর্টকে রিপোর্ট দিতে হবে, ঠিক আছে, কিন্তু জনগণের চোখ যেন সর্বদা থাকে তদন্তকারী সংস্থার কাজকর্মের উপরই। তবেই প্রকৃত দোষীদের আইডেন্টিফাই করে দেশের আইন অনুযায়ী শাস্তি বিধান সুনিশ্চিত করা সম্ভব হবে বলে আমার অন্তত মনে হয়।